মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার ষোড়শ কাহিনী, জরৎকারু ও অস্তিকা। যাযাবর বংশের সকলেই এখন বৃদ্ধ। দ্বিতীয় পুরুষ বা সন্তান বলতে বংশের মধ্যে মাত্র একজনই, মহাতপা ব্রহ্মচারী জরৎকারু। তবে তিনিও বৃদ্ধ হতে চলেছেন, বিবাহ করেননি, সংসারে তার মন নেই। ঈশ্বর সাধনাই তার জীবনের একমাত্র লক্ষ্য। গৃহী হওয়ার কোনো রকম বাসনাও তার নেই। বয়সও সেই গণ্ডি পার করেছে, কিন্তু তার অতি বৃদ্ধ পিতৃসমাজ বড়ই দুঃখিত। যারা বেঁচে আছেন তাদের মনে শান্তি নেই, যারা বেঁচে নেই তারাও মুক্তি পাচ্ছেন না। কারণ জরৎকারুর এই ব্রহ্মচর্য, বংশ লোপ পাচ্ছে। এই অবস্থায় পিতৃপুরুষের মন অশান্ত। একদিন ঋষি জরৎকারু পর্যটনে বের হলেন। কিছু পথ চলার পর দেখলেন কতগুলি মানুষ সামান্য ঘাস অবলম্বন করে একটা গর্তের উপর ঝুলছেন। তাদের মাথা নিচের দিকে আর পা উপর দিকে। মুনি খুবই অবাক হলেন, জানতে চাইলেন তাদের পরিচয়। তারা জানান আসলে তারা যাযাবর নামের ঋষি পরিবারের পূর্বপুরুষ, কিন্তু তাদের একমাত্র বংশধর আজও অবিবাহিত। তার বিবাহ হয়নি, তাই তার কোনো সন্তানাদিও নেই এবং সেই রকম কোনো চেষ্টাও সে করে না। সেই কারণে তাদের এই অবস্থা। তারা এখন অনাথ, বংশলোপের পাপে পাপী। এটাই তাদের দুর্গতি। স্তম্ভিত হয়ে মনে এক রাশ দুঃখ আর হতাশা নিয়ে আশ্রমে ফিরে এলেন জরৎকারু। আশ্রমে ফিরে জীবিত পিতৃ সমাজের কাছে মুনি প্রশ্ন করেন, বলুন, আপনারা কি সত্যি আমার জন্য দুঃখিত? হ্যাঁ পুত্র। আমার জ্ঞান, আমার তপস্যা, আমার নাম যশ কি আপনাদের এক মুহূর্তের জন্য সুখী করতে পারেনি? অবশ্যই পেরেছ পুত্র। তাহলে তাহলে কেন দুঃখিত আপনারা? কেন আমার পূর্বপুরুষ এখনো স্বর্গ লাভের অপেক্ষায় কষ্ট পাচ্ছেন? কারণ তুমি অবিবাহিত, অপুত্রক। বংশলোপের ভয় যেমন আমরা পাচ্ছি, তেমন তারাও পাচ্ছেন। এত জ্ঞান, এত তপস্যা, এত পুণ্যের কি লাভ? আমাদের দিন শেষ হয়ে এসেছে পুত্র। এটা সত্যি যে তোমার এই জ্ঞান, এই তপস্যা, এই পুণ্যের গৌরব নিয়ে আমরা সুখে মরব, কিন্তু শান্তিতে মরতে পারবো না। তোমার ব্রহ্মচর্য ব্রতের জন্য আমাদের বংশ লুপ্ত হতে চলেছে। এটা কখনোই সুখের হতে পারে না। এই সত্য তোমাকেও মানতে হবে। যে বংশের ছেলে বলে তুমি গর্ব করো, সেই বংশই তো আর থাকবে না। ব্রহ্মচর্য তো অপরাধ হতে পারে না। ঠিকই বলেছ। তাহলে কি চান আপনারা? কি করতে পারি আমি? শোনো পুত্র, তোমার কাছে অনুগ্রহ বা সমবেদনার কোনোটাই আমরা চাই না পুত্র। তাহলে কি চান? তাহলে কেন আমাকে এই অপরাধ বোধের গ্লানিতে ভরিয়ে দিচ্ছেন? অপরাধ বোধের মিথ্যা জ্বালায় কষ্ট পেও না পুত্র জরৎকারু। শুধু নিজের কর্তব্য পালন করো। কর্তব্য? হ্যাঁ, কর্তব্য। আমরা তোমাকে তোমার সেই কর্তব্যের কথাই স্মরণ করিয়ে দিতে চাই পুত্র। কোন কর্তব্যের কথা বলছেন? বংশ রক্ষার কর্তব্য পুত্র। জেনে রাখো, যাযাবর বংশ রক্ষা করবার এই দায়িত্ব একমাত্র তোমার। এই কাজের জন্য আমাদের সমাজে দ্বিতীয় আর কেউ নেই।
শুধু তুমি আছো। আর তাই এই কর্তব্য পালনের দায় শুধুমাত্র তোমার। সমাজের প্রতি, পিতৃপুরুষের প্রতি কর্তব্য অবহেলা করে শুধুমাত্র তপস্বী হওয়ার কোনো অধিকার তোমার নেই জরৎকারু। তুমি নিজে কর্তব্যবাদী, বিবেকবান, বিদ্বান। তুমি ভালোভাবেই জানো আমরা যা বলছি তা ধর্মসঙ্গত। ঠিক, আপনারা ঠিকই বলেছেন। আপনাদের দ্বিতীয় পুরুষ যখন আমি ছাড়া আর কেউ নেই, তখন এই যাযাবর বংশধারা রক্ষার কর্তব্য একান্তভাবে আমারই। এটা আমারই ধর্ম। আমি বুঝতে পারছি, আমি যদি এই কর্তব্য পালন না করি, তাহলে আমার গোটা পিতৃকুল এইভাবে কষ্ট পাবে। কিন্তু কিন্তু কি পুত্র? কিন্তু এটাও সত্যি যে আমি যেভাবে আমার জীবন গঠন করেছি, তাতে আমার পক্ষে সংসার করা অসম্ভব। গৃহী জীবনযাপন করার কথা আমি ভাবতেও পারি না। স্বামী হওয়া বা পিতা হওয়ার আগ্রহ বোধহয় আমার শেষ হয়ে গেছে। কোনো নারীকে নিজের জীবনে কিভাবে ডাকতে হয়, তাকে কিভাবে নিজের জীবনে বরণ করে নিতে হয়, সেই সব রীতিনীতিও আমি ভুলে গেছি। আর সংসার করার জন্য প্রয়োজন অর্থ, কিন্তু বিষয় উপার্জনের পদ্ধতিও তো আমি জানি না। তাহলে কি তুমি নিজের কর্তব্য পালন করবে না? আমরা এইভাবেই অশান্ত মনে ইহলোক ত্যাগ করব? তোমার পিতৃপুরুষ এইভাবেই স্বর্গলাভের আশায় চিরকাল কষ্ট পাবেন? না, আমি সেটা চাই না। তাহলে উপায় কি? যেভাবেই হোক তোমাকে বংশ রক্ষার কর্তব্য পালন করতেই হবে পুত্র জরৎকারু। না হলে আমাদের বংশের মুক্তি নেই। এবার বলো, কি করবে তুমি? বলো আমাদের। আশার আলো দেখাও পুত্র, আশার আলো দেখাও। বেশ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমার সমনাম্নী কোনো নারী নিজের ইচ্ছায় আমার কাছে আসে, আমাকে বিয়ে করতে চায়, আমার সন্তান ধারণ করতে চায়, তাহলে আমি তার সেই ইচ্ছা পূর্ণ করব। কিন্তু নিজের ইচ্ছা দিয়ে কিচ্ছু করতে আমি পারবো না, কারণ আমার এই জীবন ইচ্ছাহীন, প্রেমহীন। আমি মনের দিকে তাকিয়ে দেখতে পাই, সেই মনে কাউকে কাছে টেনে নেওয়ার তিলমাত্র বাসনা অবশিষ্ট নেই। সেই কারণে, শুধুমাত্র সেই কারণে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আমি আর কিছুই করতে পারি না। বেশ বেশ, তুমি আমাদের প্রতিশ্রুতি দিলে, আশ্বাস দিলে, এটুকুই আমাদের কাছে যথেষ্ট। তুমি বিবাহ করতে রাজি হয়েছ, এটাই আমাদের কাছে সব থেকে বড় সত্যি। আর এই সত্যিটুকু বুকে নিয়ে আমরা শান্তিতে মরতে পারবো এবং মৃত্যুর আগে আমরা প্রার্থনা করে যাব, তোমার এই প্রতিশ্রুতি যেন পূর্ণ হয়। এমন নারী যেন তোমার জীবনে নিজে থেকে আসে, আর সেই নারী যেন নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করে তোমার পুত্র ধারণ করতে চায়। ব্রহ্মচারী জরৎকারু সারা জীবন শুধু তপস্যা করেছেন। সংসারে বিন্দুমাত্র মোহ নেই।
শুধুমাত্র বাতাস গ্রহণ করে নিজের খিদে মিটিয়েছেন। এত কঠিন তপস্যার ফলে তার শরীর আজ ক্ষীণ, তিনি প্রবীণ। সেই ঋষি বয়সের শেষ লগ্নে এসে বিবাহ করতে রাজি হয়েছেন, এটাই খুব বড় ঘটনা। সেই কারণেই মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে যায় দেশ দেশান্তরে। সংবাদ পান রাজা পরীক্ষিতের সন্তান, অভিমন্যুর নাতি এবং অর্জুনের প্রপৌত্র রাজা জন্মেজয়। রাজা জন্মেজয় মহামুনি জরৎকারুকে খুবই সম্মান করেন। রাজা জন্মেজয় সংকল্প ঘোষণা করে রেখেছেন, যদি ঋষি জরৎকারু কোনোদিন বিবাহ করেন, গৃহী জীবন যাপন করেন, তার যদি পুত্র সন্তান জন্ম নেয়, তবে ঋষি জরৎকারুর সেই পুত্রকে রাজা নিজের মন্ত্রগুরু রূপে বরণ করবেন। ঋষি জরৎকারু বিবাহ করবেন, এই কথা শুনে খুবই আনন্দিত হন রাজা। এতদিনে তার মনোবাসনা পূর্ণ হবে। ঋষির পুত্রবান হওয়ার সম্ভাবনা স্পষ্ট হচ্ছে। যে পুত্র হবে রাজা জন্মেজয়ের মন্ত্রগুরু। কিন্তু দিন কাটে, মাস ফুরোয়, তবুও সেই শুভক্ষণ আর আসে না। মহান জ্ঞানী ঋষি হলেও জরৎকারু দরিদ্র, নিঃসম্পদ। তার তপস্যার ফল আর পুণ্যকে আপন করে সংসার সঙ্গিনী হওয়ার ইচ্ছা কেউই দেখালো না। সংসারের কোনো মেয়ের মধ্যেই গরিব, রোগা চেহারার বিগত যৌবন এই ঋষির স্ত্রী হওয়ার আগ্রহ দেখা দিল না। সত্যি কথা বলতে কি, ঋষির ইচ্ছা অনুযায়ী এমন কোনো মেয়ে যার নামও হতে হবে জরৎকারু, এমন কাউকে পাওয়া দুর্লভ বৈকি। কিন্তু আশ্চর্যের কথা হলো, ঋষি জরৎকারুর বিবাহর এই সংবাদ পেয়ে দূর দেশের এক রাজা খুবই আনন্দিত হয়ে উঠলেন। সেখানকার রাজপ্রাসাদের মধ্যে এতদিন ছিল বিষণ্ণতা আর ভয়ের কালো ছায়া। সেই ছায়া কেটে গিয়ে এক প্রবল চাঞ্চল্য সৃষ্টি হলো। দূর সেই দেশ নাগলোকের রাজা বাসুকী যেন এতদিনে আশার আলো দেখলেন। যাযাবর বংশের প্রবীণদের মতোই নাগরাজ বাসুকীও বংশনাশের চিন্তায় হতাশ হয়েছিলেন। তবে তার চিন্তা শুধুমাত্র বংশরক্ষাই ছিল না, ছিল তার থেকেও ভয়ানক। তার নাগবংশ আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। গোটা নাগ জাতিকে চিরদিনের মতো শেষ করে দেওয়ার নিষ্ঠুর পরিকল্পনা করেছেন রাজা জন্মেজয়। তিনি সর্পযজ্ঞের প্রতিজ্ঞা নিয়েছেন, যাতে যজ্ঞের আগুনে শেষ হয়ে যাবে সর্পকুল। তাঁর সেই চক্রান্ত সম্পূর্ণ হওয়ার পথে। পরাক্রমী রাজা জন্মেজয়ের শত্রুতা এবং বারংবার আক্রমণের সামনে খুবই দুর্বল নাগ সমাজ। আত্মরক্ষা করতে করতে তারা ক্লান্ত। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় আজও আবিষ্কার করে উঠতে পারেননি বাসুকী। জাতিরক্ষার এই চিন্তা অশান্ত করে তুলেছে নাগরাজ বাসুকীর মন। কিন্তু আজ তিনি বারবার মহামুনি জরৎকারুর কথা মনে করছিলেন। নাগরাজ জানেন রাজা জন্মেজয় মহামুনি জরৎকারুকে অত্যন্ত শ্রদ্ধা করেন। বাসুকী এটাও জানেন রাজা স্থির করে রেখেছেন যে মহামুনি জরৎকারু যদি কোনোদিন বিবাহ করেন, তখন তাঁর পুত্রকেই ভবিষ্যতে রাজা নিজের মন্ত্রগুরু রূপে বরণ করবেন। এদিকে খবর এসেছে সেই মহামুনি জরৎকারু পরিণত বয়সে ব্রহ্মচর্যের রীতি ভঙ্গ করে বিবাহের সংকল্প করেছেন। নাগরাজ বাসুকীর মনে হয় এটাই একমাত্র সুযোগ নাগ জাতিকে রক্ষা করার। কিন্তু নিজের মনের সঙ্গে একটা কঠিন লড়াই চলছে তাঁর। তিনি যেন নিজেকেই বলে চলেছেন, স্বজাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার এটাই উপায়। আমি জানি নাগ জাতিকে বাঁচানো আর ঋষি জরৎকারুর বিয়ের সংকল্প, এই দুটি ভিন্ন বিষয়, ভিন্ন প্রশ্ন, দুটি ভিন্ন ঘটনা এবং ভিন্ন সমস্যা। তবু যেন এই দুটি ঘটনা একে অন্যের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে এই দুই প্রশ্নকে এক করে চিন্তা করা প্রয়োজন। আমি জানি ঋষি জরৎকারুর বিবাহ সংকল্পের মধ্যেই লুকিয়ে আছে রাজা জন্মেজয়ের নিষ্ঠুর পরিকল্পনার আঘাত থেকে নাগ জাতিকে রক্ষা করার উপায়। কিন্তু এই উপায় কি ঠিক?
নাগ জাতিকে বাঁচাতে নিজের একমাত্র বোনের জীবন এইভাবে নষ্ট করার কোনো অধিকার কি আমার আছে? নিজের মনের সঙ্গে দ্বন্দ্ব চালাতে থাকেন নাগরাজ বাসুকী। মহামুনি জরৎকারুর সংকল্প তিনি জানেন। সমনাম্নী কোনো নারী যদি নিজে তাকে বিবাহ করতে চায়, যদি তার সন্তানের মা হতে চায়, তবেই তিনি বিবাহ করবেন। বাসুকীর মনে হয় ঠিক এই দিনের জন্যেই তো জন্মেছে তার আদরের বোন অস্তিকা, যার কুলীন নামও জরৎকারু। মনের ইঙ্গিত বুঝতে পারছেন রাজা বাসুকী, কিন্তু ইচ্ছেটা চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতেই আবার বিষণ্ণ হয়ে পড়ছেন। বড় কঠিন এই পথ, বড় কঠোর আমার অন্তরের এই পরিকল্পনা, নিষ্ঠুর আমার এই পরিকল্পনা। এক তরুণীর জীবনকে এইভাবে নষ্ট করার অধিকার আমার নেই। জাতিকে বাঁচানোর নামে একটি মেয়ের আশা আকাঙ্ক্ষা এইভাবে শেষ করে দেওয়া অন্যায়। কিন্তু এটা ছাড়া যে নাগ সম্প্রদায়কে বাঁচানোর কোনো উপায় নেই। কি করব আমি? আমি বাসুকী, নাগ জাতির রাজা, জাতিকে বাঁচাবো না নিজের বোনকে? চিন্তা আর মনের দ্বন্দ্বে অস্থির হয়ে ওঠেন বাসুকী। মহামুনি জরৎকারুর সঙ্গে নিজের বোন অস্তিকার বিবাহ দিলে নাগবংশ রক্ষা পাবে, কারণ অস্তিকার পুত্র সন্তান হবে রাজা জন্মেজয়ের মন্ত্রগুরু। সেই সূত্রে মন্ত্রগুরুর মাতৃকুলের কোনো ক্ষতি রাজা করতে পারবেন না। কিন্তু এই বিবাহ মানে নিজের বোনকে এক হতদরিদ্র প্রায় বৃদ্ধের হাতে তুলে দেওয়া। এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না নাগরাজ বাসুকী। তিনি যখন নিজের মনের সঙ্গে এই কঠিন যুদ্ধে ব্যস্ত, তখনই অন্দরমহল থেকে তার সামনে এসে দাঁড়ায় অস্তিকা। অস্তিকাকে নিজের সামনে দেখে এক লহমার জন্য চমকে ওঠেন বাসুকী। যে নির্মম পরিকল্পনা মনের গোপনে দানা বাঁধছিল বাসুকীর, অস্তিকা কি সেটা শুনতে পেয়েছে? অপরাধীর মতো বোনের দিকে তাকিয়ে থাকেন নাগরাজ। অস্তিকা এগিয়ে আসে দাদার কাছে, বলে, মহামুনি জরৎকারু পিতৃসমাজের অনুরোধে বংশরক্ষার জন্য ব্রহ্মচর্য ব্রত ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, বিয়ে করার সংকল্প করেছেন। এ কথা আপনি শুনেছেন ভ্রাতা? শুনেছি অস্তিকা। ঋষি জরৎকারুর পুত্রকে রাজা জন্মেজয় ভবিষ্যতে মন্ত্রগুরু রূপে গ্রহণ করবেন, এ কথাও আপনি নিশ্চয় শুনেছেন। হ্যাঁ, শুনেছি। মহামুনি জরৎকারু স্থির করেছেন, যে মেয়ে নিজে থেকে তাকে স্বামীরূপে গ্রহণ করতে চাইবে, নিজে তার সন্তানের মা হতে চাইবে, তাকেই তিনি বিয়ে করবেন। আর সেই মেয়ের নামও হতে হবে হুবহু এক, জরৎকারু। হ্যাঁ, আমি সবই শুনেছি অস্তিকা, কিন্তু তুমি কেন এ কথা আলোচনা করছো? কারণ আমার কুলনামও যে জরৎকারু। তুমি কি বলতে চাও অস্তিকা? ভ্রাতা, আমি যদি মহামুনি জরৎকারুকে স্বামী হিসেবে বরণ করি, তবে তবে কি? আপনি নাগ সমাজের গৌরব ভ্রাতা। আপনি মহান কূটনীতিক এবং জ্ঞানী। চিন্তা করে দেখুন, আমি যদি মহামুনিকে স্বামী হিসেবে বরণ করি, তাহলে কি হতে পারে? অস্তিকা! হ্যাঁ ভ্রাতা, আমি অনেক ভেবে দেখেছি। এই বিয়েই রাজা জন্মেজয়ের আক্রমণ থেকে নাগ জাতিকে রক্ষা করার সর্বশ্রেষ্ঠ উপায় এবং একমাত্র উপায়। নাগরাজ বাসুকী অবাক হয়ে তাকিয়ে থাকেন আদরের বোনের দিকে। বাসুকী জানেন যে অনেক কান্তিমান যশস্বী এবং গুণী কুমার অস্তিকাকে বিবাহ করার জন্য উৎসুক হয়ে রয়েছে। ইচ্ছা করলেই সে স্বয়ম্বরা হতে পারে, কিন্তু কুমারী অস্তিকার মনে বিবাহর জন্য কোনো উৎসাহ নেই, আনন্দও নেই। প্রতি মুহূর্তে অস্তিকা ভাবে জন্মেজয়ের আক্রমণে তার কুল নাশ হচ্ছে। এইভাবে চলতে থাকলে তার নাগ সমাজ অচিরেই ধ্বংস হয়ে যাবে। এই কথা ভেবে অশান্ত হয় সুন্দরী অস্তিকার মন। আসন্ন বিনাশের আশঙ্কায়
কেঁপে ওঠে তার বুক। নাগজাতি আর সমাজের কথা ভাবতে গিয়ে নিজের জীবনের জন্য কোনো আনন্দের উৎসব পরিকল্পনা করতেও ভালো লাগে না অস্তিকার। নাগজাতির সংকট মানে তার পিতৃকুলের সংকট। এই সংকট দূর করার কোনো দায় কি তার নেই? আজ এতদিন পরে নিজের কর্তব্যের সন্ধান পেয়েছে অস্তিকা, কিন্তু বাসুকি অবাক, দুঃখিত। তার এমন সুন্দর প্রতিমার মতন বোনকে কি করে তুলে দেবেন ওই বিগত যৌবন ঋষির হাতে? আমার চিন্তা করো না বোন, নাগজাতির দুশ্চিন্তাও তুমি ছেড়ে দাও। তুমি শুধু নিজের কথা ভাবো, নিজের উপর এতটা নির্মম হইও না। কিসের নির্মমতা ভ্রাতা? তুমি কি জানো ঋষি জরৎকারু নিতান্তই দরিদ্র? তার থেকেও বড় কথা, তিনি প্রায় বৃদ্ধ। তার যৌবন গত হয়েছে তপস্যায়। তিনি সংসার বিমুখ এক তপস্বী। তোমার মতো যুবতী রূপসী গুণী নারীর পক্ষে তিনি কখনোই যোগ্য বর হতে পারেন না। তিনিই আমার যোগ্য বর ভ্রাতা। তার থেকে যোগ্য বর আমার জন্য কেউ নেই। কিন্তু অস্তিকা, আপনি এবং আমি দুজনেই জানি এই বিয়েটা কতটা প্রয়োজনীয়। নাগজাতিকে সমূহ বিনাশ হতে রক্ষা করবার আর কোনো উপায় যখন নেই, তখন আমার মতো সাধারণ নারীর পক্ষে যা সম্ভব আমি তাই করতে চাই। আপনি এই বিয়েতে রাজি কিনা বলুন। আমি জানি অস্তিকা, এটাই নাগজাতিকে রক্ষা করার একমাত্র উপায়। সত্যি বলতে কি, আমিও এতক্ষণ ধরে তোমার আর মহামুনি জরৎকারুর বিয়ের কথাই ভাবছিলাম। কিন্তু তুমি আমার বোন অস্তিকা, তোমার জীবনের কথা ভেবে এই বিয়ের কথা আমি মুখে আনতে পারছিলাম না, কুণ্ঠা হচ্ছিল। কিন্তু অস্তিকা, তুমি যখন গোটা নাগ সম্প্রদায়ের কথা ভেবে এই বলিদান দিতে রাজি, তখন আমি আশীর্বাদ করি তুমি যেন সুখী হও। সুখের কথা জানি না ভ্রাতা, শুধু প্রার্থনা করুন নাগজাতি যেন রাজা জন্মেজয়ের ত্রাস থেকে রক্ষা পায়। অস্তিকার সিদ্ধান্ত মেনে নেন নাগরাজ বাসুকি। মুনি জরৎকারুর কাছে বিবাহর প্রস্তাব নিয়ে যায়। সত্যি বলতে, বনপথে একা যেতে যেতে হঠাৎ নাগরাজ বাসুকিকে দেখতে পেয়ে একদমই অবাক হননি মহামুনি। এই জঙ্গল সবার, কিন্তু রাজা বাসুকির মুখে নিজের বোনের বিবাহের প্রস্তাব শুনে সত্যি অবাক হলেন জরৎকারু। তবুও বললেন, শুনে সুখী হলাম যে আপনার বোন আমারই সমনাম নেই। কিন্তু আমার মতো দরিদ্র, বিষয় সম্পদহীন বৃদ্ধ পুরুষকে কেন সে বিয়ে করতে চায়? আমার মতো সর্বস্বহীন বৃদ্ধ ঋষির জীবনে আপনার বোন এক অযাচিত উপহার। একজন রূপসী কুমারী তরুণীর নিজের জীবন আমার কাছে সমর্পণ করতে চাইছে শুনে সত্যি অবাক হলাম নাগরাজ। অবাক হলেও এটাই সত্যি মহারিষি। আমার কথা বিশ্বাস করুন, আমার বোন অস্তিকা স্বেচ্ছায় আপনার মতো তপস্বীকে স্বামী রূপে বরণ করতে চায়। সে আপনার প্রতীক্ষায় রয়েছে। কিন্তু নাগরাজ, স্ত্রীর ভরণ পোষণের উপযোগী বিষয় সম্পদ অর্জনের কোনো সামর্থ্য আমার নেই। সংসার করার জন্য যে ধন সম্পত্তির প্রয়োজন হয় তাও আমার নেই। জানি ঋষি, আপনার মতো তপস্বীর কাছে বিষয় নিতান্তই বিলাসিতা। তাই আপনার আর অস্তিকার সংসারের সব দায় আমি নিলাম। এই বিয়ে হওয়ার আগে আরো একটা কথা আপনার এবং অস্তিকার জেনে নেওয়া উচিত। বলুন। আমি একজন তপস্বী, তাই সম্ভোগ সুখের কোনো ইচ্ছা বা মোহ আমার নেই। আমি জানি মহামুনি জরৎকারু, এটাই আপনার জীবনের আদর্শ। আমি শুধুমাত্র পিতৃ সমাজের কাছে প্রতিশ্রুতি রক্ষার জন্য
বিয়ের সংকল্প নিয়েছি, বংশ রক্ষার দায় রক্ষা করতে। জানে সে তো আপনার কর্তব্য। তবু আশঙ্কা হয় নাগরাজ, এভাবে কাউকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করলে একটা দীনতা স্বীকার করতে হবে। আমার কুল রক্ষার দায় আমার, সেই দায় মেটাতে যে নারী স্বেচ্ছায় আমার কাছে আসতে চাইছে, স্বেচ্ছায় আমাকে সাহায্য করতে চাইছে, সে নারী আমার প্রতি সম্মান রক্ষা করতে পারবে কি? আমি 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 আপনাকে ভরসা দিতে পারি ঋষি। আমার বোন অস্তিকার কোনো ব্যবহারে আপনি কোনো দিন অপ্রিয়তার প্রমাণ পাবেন না। অস্তিকা সবসময় আপনার জীবনযাপনের আদর্শকে সম্মান করবে, সমর্থন করবে। সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় নাগরাজ বাসুকি। অস্তিকা সক্ষম। তবু আমি নিজেকে জানি বলেই একটি কথা আপনাকে জানিয়ে রাখছি, আপনার বোন গুণী, সে সক্ষম, এটা খুবই সুখের কথা। কিন্তু কোনোদিন যদি তার কোনো আচরণ আমার কাছে অপ্রিয় মনে হয়, তাহলে সেদিনই আমি তাকে ছেড়ে চলে যাব, চিরদিনের জন্য, আর কখনো ফিরে আসব না। বেশ ঋষিবর, আপনার এই প্রস্তাবও আমি মেনে নিচ্ছি। আপনি আমার বোনকে স্বীকার করুন। তবে তাই হোক। মহামুনি জরৎকারুর শর্ত মেনে নিলেন নাগরাজ বাসুকি, মানলেন অস্তিকাও। শর্ত সাপেক্ষ এই বিবাহ পরিণতি পেল। তপস্বী জরৎকারু এবং রাজকুমারীর এই বিবাহে ছিল শুধুমাত্র মালা বদল, হৃদয় বিনিময় বা প্রেমের কোনো অবকাশই ছিল না এখানে। লগ্ন যতই মধুর হোক, কোনো আনন্দ শঙ্খ বেজে উঠল না। মাঙ্গলিক আচার অনুষ্ঠান হলো, আলপনার রঙে সেজে উঠল আঙিনা, কিন্তু ঋষি জরৎকারু বা অস্তিকার হৃদয়ে কোনো রং লাগল না, কোনো অনুরাগে রঞ্জিত হল না তাদের মন। সকলে জানল মহান ঋষি বিবাহ করলেন নাগরাজের বোনকে। এক অপূর্ব মিলন হল। কিন্তু জরৎকারু জানলেন এই বিবাহের উদ্দেশ্য একমাত্র পিতৃকুল রক্ষা। অস্তিকা জানত এই বিবাহের উদ্দেশ্য ভ্রাতৃকুল রক্ষা। নাগরাজ বাসুকি জানতেন এই বিবাহের উদ্দেশ্য রাজা জন্মেজয়ের ত্রাস থেকে নাগকুলকে রক্ষা। সমাজনীতির মর্যাদা রক্ষা করবার জন্য এক তপস্বী তার ব্রহ্মব্রত ক্ষুণ্ণ করে এক যুবতী নারীকে গ্রহণ করলেন। রাজনীতির উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য এক তরুণী রাজকুমারী এক বয়োবৃদ্ধ তপস্বীকে গ্রহণ করলেন। এখানে প্রেমের কোনো স্থান নেই। নাগপ্রাসাদের ভিতরে এক সুন্দর ফুলের বাগান। ফুলের গন্ধে চারিদিক আমোদিত, পাখির পূজনে মুখরিত। এই বাগানের মধ্যে এক সুন্দর ঘরে ঋষি জরৎকারু এবং অস্তিকার দাম্পত্য জীবন শুরু হলো। নিজের হাতে চোখের জল মুছে প্রস্তুত অস্তিকা। সে নিজেই স্থির করেছে নিজের ভাগ্য, মেনে নিয়েছে নিজের জীবনের কঠিন সত্যিকে। সে মনে মনে ভাবে, আমি জানি এই বিয়ে নিতান্তই রাজনৈতিক। শুধুমাত্র কুলরক্ষার দায়ে আমার এই বিয়ে। এই বিয়েতে প্রেমের অবকাশ নেই। আমি জানি মহামুনি জরৎকারুর শর্ত। আমার এতে দুঃখও নেই, কারণ আমাকে এই বয়োপ্রবীণ তপস্বীর সাহচর্য বরণ করে শুধু পুত্রবতী হতে হবে। এই দাম্পত্যের আর কোনো তাৎপর্য নেই। অন্যদিকে জরৎকারু মনে মনে সচেতন থাকেন। আমি জানি আমার কর্তব্য কি, সংকল্প কি। পিতৃ সমাজের কাছে আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অস্তিকা নামের এই নাগরাজ কুমারীকে শুধুমাত্র পুত্রবতী করতে হবে। এছাড়া এই বিবাহের কোনো অর্থ নেই।
সংকল্প অনুসারে এই বিবাহিত জীবনকে যেভাবে গ্রহণ করা উচিত জরৎকারু ঠিক সেইভাবেই গ্রহণ করলেন। দিন কাটতে থাকল, কিন্তু ঋষির মনে কোনো পরিবর্তন ঘটল না। মমতা এখানে নিষিদ্ধ, হৃদয়ের বিনিময় অবৈধ। ঋষি নিজের মনের সংযম ভুলে যাননি। প্রেমহীন মিলন, কামনাহীন স্পর্শ, শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার দায়। জরৎকারুর প্রয়োজন শুধু অস্তিকার এই নারী শরীর, তার নারীত্ব নয়। বিবাহের পর থেকে জরৎকারু সব সময়, প্রতিটা মুহূর্ত অস্তিকাকে বুকে জড়িয়ে রাখেন, কিন্তু অস্তিকা অনুভব করে এই বুকে কোনো ভালোবাসা নেই, প্রেম নেই। ঋষি যত তাড়াতাড়ি সম্ভব নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে চান। অস্তিকার মনে হয় এক বিরাট পাথরের বিগ্রহ যেন তাকে বুকে জড়িয়ে ধরে রয়েছে, যে বুকে প্রেমের কোনো স্পন্দন নেই। মহারিষি জরৎকারুর এই কঠিন আলিঙ্গনে অস্তিকার শরীর কাঁপতে থাকে। শীতের প্রথম ছোঁয়ায় পদ্মের পাপড়ি যেমন অসাড় হয়ে যায়, তেমনি নির্জীব হয় অস্তিকার দুই ঠোঁট। অস্তিকা ভাবে, নিরালায় বসে নিজেকেই নিজে বলে, কোন অদ্ভুত মিলনের খোঁজ করছেন স্বামী? তার এই ইচ্ছাহীন উদাসীন আলিঙ্গন খুবই দুঃসহ। তার এই কামনাহীন পৌরুষের কি কোনোদিন অবসান হবে না? কোনো দিনই কি তিনি ভালোবেসে আমাকে কাছে টেনে নেবেন না? জানি জানি এই বিয়ে শর্ত সাপেক্ষ, কিন্তু আমার এই সমর্পণ, আমার এই রূপ যৌবন তাকে কি বিন্দুমাত্র বিচলিত করে না? হতাশার অন্ধকারে তলিয়ে যেতে থাকে অস্তিকা। তবুও সে মনের জোর ফিরিয়ে আনে, আশায় বুক বাঁধে, সুন্দর স্বপ্ন দেখে, নিজেকে সান্ত্বনা দেয়, ভাবে আজ কামনা নেই ঋষির আচরণে, কিন্তু একদিন ঠিক সেই কাঙ্ক্ষিত কামনা দেখা দেবে ঋষির নিঃশ্বাসে। সেই কামনা সুরভিত হয়ে প্রেমে পরিণত হবে। জরৎকারু একজন ঋষি থেকে একজন প্রেমিক, একজন স্বামীতে পরিণত হবেন। অস্তিকার অন্তরাত্মা প্রতীক্ষায় থাকে, অনন্ত প্রতীক্ষায়। এই দাম্পত্যে প্রেম নেই, না থাকুক, তার জন্য দুঃখ করতে চায় না অস্তিকা। শুধু ঋষির নিঃশ্বাসে যদি একটু কামনাময় আগ্রহের উত্তাপ থাকত, অস্তিকা তাতেই শান্তি পেত। মাঝরাতে ঘুমের মধ্যে নীরবে কেঁদে ওঠে অস্তিকার হৃদয়। সে প্রার্থনা করে, চাই না প্রেম, চাই না ভালোবাসা, শুধু চাই এক বিন্দু কামনার স্পর্শ। নিজেকে যেন শুধুমাত্র সন্তান উৎপাদনের আধার না মনে হয়। নারীত্বের স্বাদ চাই। বলো ঋষি, একবার বলে দাও, ভালো লাগে এই নারী দেহের স্পর্শ? একবার হেসে বুকে টেনে নাও, একবার আমাকে নারী হওয়ার সম্মান দাও। নিজের ইচ্ছায় এই প্রেমহীন কামহীন সম্পর্কে ধরা দিয়েছিল অস্তিকা। সবকিছু জানা সত্ত্বেও নিজের শোভাহীন ভাগ্যকে নতুন করে সাজিয়ে তুলতে চেষ্টা করে সে। কুল রক্ষার জন্য সংস্কারচারিণী নারীর মন বুঝতে পারে এই জীবন প্রেমের জীবন নয়, এই জীবন সঙ্গিনীর জীবন নয়। তবু ভবিষ্যতের জন্য আশা ধরে রাখে অস্তিকা। অস্তিকা ভাবে জরৎকারুর এই উত্তাপহীন তৃষ্ণা, আগ্রহহীন লালসা ও আকুলতাহীন মিলন একদিন মিথ্যা হয়ে যাবে। কামনায় কমনীয় হবে জরৎকারুর প্রাণ। আজ যাকে পাথরের মূর্তি মনে হয়, তার মধ্যে অস্তিকা খুঁজে পাবে নিজের পরম প্রিয় স্বামীকে। এইভাবেই দিন কাটে অস্তিকার। এরপর এক সন্ধ্যায় পাখির ডাক থেমে যায়। পশ্চিম আকাশে ফুটে থাকা রক্তিম আলোর রেশটুকু আস্তে আস্তে মিলিয়ে যায় কালো ঘন অন্ধকারে। অস্তিকার মনে পড়ে সময় হয়ে গেছে। ঋষি জরৎকারু এখনই সন্ধ্যা বন্দনায় বসবেন। কোথায় আসন করে দিতে হবে, কি উপকরণ সাজিয়ে রাখতে হবে, সেই কথাই ভাবতে থাকে অস্তিকা।
কিন্তু তখনই অযাচিত ঝড়ের মতো উপস্থিত হন ঋষি জরৎকারু। আচমকাই অস্তিকার কাছে আসেন, তার হাত ধরেন। চমকে ওঠে অস্তিকা। অস্তিকার মন এক অস্পষ্ট আশঙ্কায় শিহরিত হতে থাকে। পর মুহূর্তেই তার প্রাণ ভয়ে আতঙ্কে আর্তনাদ করে ওঠে। বোবার মতো মনের ভিতর গুমড়ে ওঠে অস্তিকার আত্মা। এদিকে ঋষি জরৎকারুর সেদিকে কোনো খেয়ালই নেই। তিনি অস্তিকাকে শক্ত করে জড়িয়ে ধরেন বুকের মধ্যে, খুলে দেন চুলের বাঁধন। চারিদিকে ছড়িয়ে যায় খোঁপায় গোঁজা ফুল। অসময়ে অবিনস্ত সজ্জায় অস্তিকাকে আহ্বান করেন ঋষি জরৎকারু। কিন্তু না, আজ সাড়া দেয় না অস্তিকা। জীবনে কোনোদিনও যা করেনি সে, আজ বাধ্য হয়ে সেটাই করে। ফিরিয়ে দেয় ঋষি জরৎকারুকে। মৃদু প্রত্যাখ্যানে তার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে। অবিনস্ত আঁচল ঠিক করে উঠে দাঁড়ায় অস্তিকা। নম্র স্বরে প্রতিবাদ করে বলে, আপনি ভুল করছেন ঋষি। ভুল? হ্যাঁ, বাইরে তাকিয়ে দেখুন, দিনের আলো নিভে গেছে, আকাশে ফুটে উঠেছে সন্ধ্যা তারা। এখন আপনার সন্ধ্যা বন্দনার সময়। জরৎকারু কিছুক্ষণ চুপ করে থাকেন। অস্তিকার এই অপমানের জন্য তিনি যেন প্রস্তুত ছিলেন না। একজন নারী, তাও তাঁরই ধর্মপত্নী, তাকে এইভাবে ফিরিয়ে দিতে পারে এটা আশা করেননি জরৎকারু। এই বিবাহের একমাত্র উদ্দেশ্য বংশরক্ষা, তাহলে কেন সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই মূর্খ নারী? এটাই হয়তো মেনে নিতে পারছিলেন না ঋষি জরৎকারু। অপমানে ধীরে ধীরে তার মুখের রং বদলে যেতে থাকে। বলেন, আমার সন্ধাননিকের কথা মনে করিয়ে দিতে তোমার এত আগ্রহ কেন অস্তিকা? ঋষি, আমি আপনার স্ত্রী। আপনাকে আপনার কর্তব্যের কথা মনে করিয়ে দেওয়ার আগ্রহ থাকা কি আমার অন্যায়? সেই আগ্রহ তো একমাত্র আমারই থাকবে। কিন্তু তোমাকে সেই অধিকার আমি দিইনি অস্তিকা। আমাদের বিয়ের শর্ত তুমি জানো? জানি, কিন্তু এটাও জানতে চাই আমার অধিকার তাহলে কি? তোমার অধিকার শুধুমাত্র আমাকে সাহায্য করা, শুধু আমি যা চাই তাই করা, বাধা দিয়ে আমাকে অপমান করা নয়। ক্ষমা করবেন ঋষি, কিন্তু আমার এই শরীর, আমার মন সব সময় আপনার ইচ্ছা পূর্ণ করবার জন্য প্রস্তুত হয়েই আছে। তাহলে এই প্রত্যাখ্যানের অর্থ কি অস্তিকা? আমি শুধুমাত্র আপনার প্রতিদিনের ধর্মাচরণে সাহায্য করার জন্যেই আপনাকে সন্ধ্যা বন্দনার কথা মনে করিয়ে দিয়েছি। আপনাকে অপমান করার বা আপনাকে ফিরিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আপনি আমার অপ্রিয় নন ঋষি, আপনি আমার খুবই প্রিয়। আর প্রিয় বলেই এইটুকু বাধা দিয়ে ফেলেছি। বলুন, আমি কি কোনো অন্যায় করেছি? নেই অন্যায় প্রশ্ন নয় অস্তিকা। আমাকে আজ তোমার থেকে কর্তব্যের উপদেশ শুনতে হলো। আমার মতো মহান ঋষিকে তুমি নিশ্চয় বুঝতে পারছো এই উপদেশ আমার জীবনে তিরস্কারের আঘাত ছাড়ার কিছুই নয়। এ কথা ঠিক যে আমারই ভুলে আমাকে এই তিরস্কার করার সুযোগ তুমি পেয়েছ, কিন্তু এমন তিরস্কারের আঘাত আমি জীবনে এই প্রথমবার পেলাম। ভুল আমার না তোমার জানি না, কিন্তু এই ভুলকে আর প্রশ্রয় দিতে পারে না। তাই আমি চলে যাচ্ছি। ঋষি! আমাকে আর ডেকো না অস্তিকা, এই ডাক বৃথা। আমি আর ফিরব না। আমি আপনার ধর্মপত্নী ঋষি, আপনার জীবন সঙ্গিনী, আপনার ধর্মভাগিনী। আমি আপনাকে ডাকছি, আমার কথার মান রাখুন ঋষি। ফিরে আসুন, ফিরে আসুন। এত বড় সম্পর্কের অধিকার আমি তোমাকে দিইনি অস্তিকা। শুনে রাখো, আমার জীবনে এসবের কোনো প্রয়োজন নেই।
তবু তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে আমার ভুল ধরিয়ে দিয়েছ, আমাকে আমার কর্তব্য মনে করিয়ে দিয়েছ। অস্তিকা চুপ করে যায়, যেন তার কাছে বলার জন্য আর কিছুই নেই। যে স্বামী তাকে স্ত্রী হওয়ার অধিকারটুকু দিতে অস্বীকার করছেন, তার সামনে আর কি বলতে পারে অস্তিকা? শুধু সে অপলক তাকিয়ে থাকে ঋষির দিকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। তার নারীত্ব কোনো মূল্য পেল না। সে স্ত্রী হওয়ার সম্মান পেল না, মর্যাদা পেল না। সব জেনে শুনে নিজের ইচ্ছায় নিয়তির কাছে আত্মসমর্পণ করেছিল অস্তিকা, কিন্তু তার বদলে সামান্য সম্মানটুকুও পাবে না কোনোদিন, এটা সে আশা করেনি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অস্তিকার ভিতর থেকে। তারপরেই সে চমকে ওঠে, মনকে শক্ত করে। না, কিছুতেই সে চুপ থাকতে পারে না। এত অপমান, এত অমর্যাদা যার জন্য, সেই প্রতিজ্ঞা তাকে পূরণ করতেই হবে। নাগ জাতির প্রতি নিজের কর্তব্য তাকে পূরণ করতেই হবে। অস্তিকা দেখে তারই জীবনের প্রতিজ্ঞাকে অসম্পূর্ণ রেখে তার পরীক্ষাকে ব্যর্থ করে দিয়ে সদর্পে চলে যাচ্ছেন এক মমতাহীন পৌরুষ। কিন্তু তাকে এভাবে চলে যেতে দিলে রক্ষা পাবে না নাগ জাতির জীবন, রক্ষা পাবে না অস্তিকার পিতৃকুল। তাই অস্তিকা এগিয়ে যায়, ঋষি জরৎকারুর পথ আগলে দাঁড়ায়, বলে, ঋষি, আপনি কি আপনার প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন? প্রতিশ্রুতি? কোন প্রতিশ্রুতি? কার কাছে করা প্রতিশ্রুতি? তোমাকে আমি কোনো প্রতিশ্রুতি দিইনি। আমার কাছে নয়, আপনার পিতৃ সমাজের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি সফল না হওয়া পর্যন্ত আমাকে ছেড়ে যাওয়ার কোনো অধিকার আপনার নেই ঋষি। আমি সন্তানবতী না হওয়া পর্যন্ত আপনাকে এখানে থাকতেই হবে। অস্তিকার কোমল মূর্তি কোথায় মিলিয়ে গেছে। এক আহত নাগিনীর মতো ফুঁসছে সে। মোহ নয়, মমতা নয়, শুধু এক কর্তব্যের অঙ্গীকার তাকে চঞ্চল করে তুলেছে। নারীর লজ্জা ত্যাগ করেছে অস্তিকা। সন্ধ্যাদীপের আলোয় অস্তিকার উজ্জ্বল মূর্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন ঋষি জরৎকারু, যেন নিজের প্রতিশ্রুতির কথা মনে করেন। তারপর নিঃশব্দে অস্তিকার হাত ধরেন। বাইরে তখন রাতের কালো অন্ধকার। জরৎকারু কবে চলে গেছেন, কখন চলে গেছেন, কেন চলে গেছেন, নাগরাজ বাসুকি কিছুই জানতে পারেননি। একদিন সূর্যোদয়ের সঙ্গে এক দূতের মুখে তিনি এই সংবাদ শুনলেন। জানতে পারলেন অস্তিকার আচরণে ক্ষুব্ধ হয়ে ঋষি জরৎকারু চলে গেছেন সারা জীবনের মতো, আর কখনোই এই নাগপ্রাসাদে ফিরে আসবেন না তিনি। কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেলেন বাসুকি। ভাবলেন, রাজা জন্মেজয়ের আঘাত আসার আগেই এই নাগপ্রাসাদ যেন নিজের লজ্জায়, অপমানে, ব্যর্থতায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সব আশা শেষ। বাসুকি উঠে দাঁড়ালেন, বনের সামনে গিয়ে দাঁড়ালেন, প্রশ্ন করলেন, অস্তিকা, ভ্রাতা, ঋষি জরৎকারু কেন চলে গেলেন অস্তিকা? আমার ভুলে। সব ব্যর্থ করে দিলে অস্তিকা। এভাবে তাকে কেন চলে যেতে দিলে? আমি যে তাকে বলেছিলাম তুমি কোনোদিন তাকে চলে যাওয়ার সুযোগ দেবে না, কিন্তু এ তুমি কি করলে? সব সব ব্যর্থ করে দিলে। কিছু ব্যর্থ হয়নি ভ্রাতা, সবই সার্থক হয়েছে। সার্থক হয়েছে? এ কথার অর্থ কি অস্তিকা? তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, আমিও আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। মহান ঋষি জরৎকারুর সন্তানের মা হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আমাকে আশীর্বাদ করো ভ্রাতা। আমি তোমাকে আশীর্বাদ করছি অস্তিকা, প্রাণ ভরে আশীর্বাদ করছি। নাগ জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলে তুমি। তোমার এই গৌরব অক্ষয় হবে। অস্তিকাকে আশীর্বাদ করে চলে গেলেন বাসুকি।
নাগ বংশ উদ্ধার পেল, যাযাবর বংশ শান্তি পেল। শুধু জ্বলন্ত সন্ধ্যাদ্বীপের মতো পুড়তে থাকল অস্তিকার হৃদয়। মনের কষ্ট চোখের জল হয়ে গড়িয়ে গেল। অলস হাতে অস্তিকা নিভিয়ে দিল প্রদীপ। অন্ধকার পথের দিকে নিঃশব্দে তাকিয়ে বসে থাকল, আজীবন শূন্যতার ভার বুকে নিয়ে। অস্ফুটে বলল, এ আমার গৌরব নয় ভ্রাতা, এ শুধুই ব্যর্থতা, শুধুই অগৌরব, শুধুই অপমান, আমার নারীত্বের অপমান। জরৎকারু আর কখনো অস্তিকার কাছে ফিরে আসেননি। কেবল শেষ মিলনের পরে চিরদিনের জন্য চলে যেতে গিয়েও মহামুনি জরৎকারু তার কর্তব্যপরায়ণা স্ত্রীর গর্ভে 3 বার হাত রেখে উচ্চারণ করেছিলেন, অস্তি অস্তি অস্তি, অর্থাৎ আছে আছে আছে। যথাসময়ে অস্তিকার পুত্র জন্মায়। জরৎকারুর শেষ কথা অনুযায়ী তার নাম হয় আস্তিক। বহুকাল পরে এই ঋষি আস্তিকই কুরুরাজ জন্মেজয়ের সর্পযজ্ঞ পণ্ড করে দিয়ে নাগকুলকে অবলুপ্তির হাত থেকে বাঁচান। সে এক অন্য কাহিনী, যেখানে তার অভাগিনী মায়ের কোনো উল্লেখ নেই। ইতিহাস ভুলেই গেছে নাগ রাজকন্যার আত্মত্যাগের উপাখ্যানও। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার ষোড়শ কাহিনী, জরৎকারু ও অস্তিকা। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ পিয়ালি দাস চৌধুরী, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, অস্তিকা অমৃতা রয়, জরৎকারু সমীর চরিত, পিতৃ সমাজের কর্তা রূপান দাশগুপ্ত, বাসুকি স্পন্দন দাস এবং অন্যান্য শিল্পীরা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।